উপন্যাস সাজের মায়া পর্ব সংখ্যা ৩। লিখেছেন দূরে দিলশাদ দুয়া। কণ্ঠে গল্প বাই রেড থেকে আমি রেড। সে এই মুহূর্তে কেকের টুকরোখানা হাতে নিয়ে হাঁ করে দেখছে ঈশানকে। হুট করে তাদের ড্রয়িং রুমে সাজিয়ে রাখা ফটো ফ্রেমের কথা মনে পড়ে গেল। হ্যাঁ, ওখানেই দেখেছে। দ্বিগুণ হাঁ হয়ে গেল মুখটা তার। অস্পষ্ট স্বরে বলল, ঈশান ভাই। ঈশান নির্বিকার চোখে তাকিয়ে রইল। মেয়েটার উপর রাগ লাগছে তার। কি আশ্চর্য, এতক্ষণে তাকে চোখে পড়ল। জলজন্ত একটা মানুষকে নাকি এই মেয়ে এতক্ষণ খেয়াল করেনি। তাকে খেয়াল করেনি, ঈশান আরশাদকে খেয়াল করেনি, এটা মানা যায়? রাগ সংবরণ করল, গম্ভীর গলায় বলল, ভালো আছিস? তিতির মাথা নাড়ল হালকা। এই মানুষটাকে এতক্ষণ দেখেনি কেন সে? কেকের টুকরোখানা কি করবে বুঝতে পারছে না। সবাইকে তো খাইয়ে দিল, ঈশান ভাই কি খাবে? তিতিরের দুনুমনা বুঝতে পারছে সবাই। নিশি খপ করে তিতিরের হাতখানা টেনে নিল ভাইয়ের মুখের দিকে। উচ্চস্বতী গলায় বলল, হাঁ করো দাবাই। বারবি লজ্জা পাচ্ছে তোমাকে খাওয়াতে। ঈশান ডানে বাঁয়ে মাথা নাড়ল। তোরা খা, আমি সব খাই না। নিশি মুখ বাঁকালো। একদিনের ব্যাপারই তো। ঈশান চোখ বড় করে তাকালো নিশির দিকে। নিশি ছেড়ে দিল তিতিরের হাত। বুঝলো ভাই খাবে না যখন বলেছে, আর জোর করে লাভ হবে না। তিতির আবদার মাখা চোখে তাকিয়ে রইল কিছুক্ষণ, ওভাবেই ধরে। ঈশানের কোনো সাড়া পাওয়া গেল না। হঠাৎ নয়ন হাত চেপে ধরল তিতিরের। হাত টেনে নিজের মুখে পুরে নিল কেকের স্লাইসটা। হাত বাড়িয়ে একটা টিস্যু নিয়ে সুন্দর করে মুছিয়ে দিল তিতিরের হাত। ঈশান তীক্ষ্ণ চোখে দেখল সবটা। হুট করে মেজাজটা কেমন যেন আরো খারাপ হয়ে গেল। দুহাত পকেটে গুজে এগিয়ে গেল রাস্তার দিকে। ঘাড় ঘুরিয়ে গম্ভীর গলায় শুধু বলল, সবাই 5 মিনিটের মধ্যে গাড়িতে উঠে বসবি। অভদ্রদের মতো সারা রাত রাস্তায় কাটানোর পরিকল্পনা করছিস নাকি? আর 1 সেকেন্ডে অপেক্ষা করল না। দ্রুত পায়ে গটগট করে চলে গেল গাড়ির দিকে। ভাইয়ের আদেশে নড়চড় হলে কি হতে পারে তা সবার জানা। হৈ হৈ পড়ে গেল সবার মাঝে। তাড়াহুড়া করে সবটা গুছিয়ে নিল সবাই। একে একে দৌড়ে গিয়ে উঠে বসলো গাড়িতে। ঈশান স্টিয়ারিং এ হাত রেখে অপেক্ষা করছে। নয়ন আর তিতির এখনো এসে পৌঁছায়নি। ওদের দিকে তাকালো। তিতির একা একা ধীর পায়ে এদিক সেদিক তাকাতে তাকাতে আসছে। ঈশান বিরক্ত হলো। বললই তখন জলদি আসতে। মেয়েটা কেমন হেলে দুলে আসছে। ঈশান গাড়ি ছাড়ছে না দেখে পিছন থেকে নিশি ডাকলো ভাইকে। বারবি নয়ন ভাইয়ের বাইকে যাবে ভাইয়া, চলো যাই। নিজের অজান্তে স্টিয়ারিং এ শক্ত করে চেপে ধরল ঈশান। বাইকে যাবে মানে কি? ঈশানের তীক্ষ্ণ গলার স্বরে চমকে উঠল সবাই। নুরি এবার আমতা আমতা করলো। তিতিরটা বাইক খুব ভালোবাসে কিনা। নয়ন ভাই তো তাই বাইক নিয়ে আসলো। বাড়ি থেকেই তো বলে এসেছে। শুনুনি ভাইয়া? ঈশান কিচ্ছু বলল না এবার। সে বাইরেই তাকিয়ে ছিল। নয়ন এসে বাইক থামালো তিতিরের পাশে। এক হাত নয়নের কাঁধে রেখে উঠে বসলো তিতির। নয়ন পিছন ঘুরে দেখে নিল মেয়েটার জামা কাপড় ঠিক আছে কিনা। সামনে তাদের বাড়ির গাড়ি। বাইকে এক টান নিয়ে এসে থামলো গাড়ির পাশে। ভ্রু তুলল। ভাইয়া এখনো অপেক্ষা করছো? গাড়ির সাথে সাথে চল। এভাবে এত রাতে আলাদা না যাওয়াই ভালো। ঈশানের কথায় নয়নও সম্মতি জানালো। পাশাপাশি চলতে থাকলো গাড়ি আর বাইক। ঈশান কিছুক্ষণ পরপর আর চোখে তাকাচ্ছে ডানে। তার কথা মতো নয়ন বাইকটা গাড়ির সামনে সামনে রাখছে। তিতির নয়নের কাঁধে হাত রেখে বসেছে। কি কি যে গল্প করছে এতু। মুখ থেকে হাসি সরছেই না মেয়েটার। আরেকটা হাত নেড়ে নেড়ে অনর্গল কথা বলে যাচ্ছে। নয়ন নিজেও বকবক করছে। দুজনে গল্প বেশ জমে, স্পষ্ট বুঝতে পারছে ঈশান। হঠাৎ পিছিয়ে গেল সামান্য বাইকটা। ঈশান বিরক্ত হলো। ভ্রু কুঁচকে তাকালো লুকিং গ্লাসে। এখন অবশ্য মেয়েটার মুখ স্পষ্ট দেখতে পাচ্ছে। আধখোলা বেনি, বেবি হেয়ারগুলো একগুচ্ছা উড়াউড়ি করছে। চোখ মুখ ঢেকে দিচ্ছে। মেয়েটার সেদিকে খেয়াল নেই। সাদা দুপাট্টাটা পিছনে উঠছে। একটু পরপর ঠান্ডা বাতাসের আবেশে চোখ মুখ বন্ধ করে অনুভব করছে যেন। আর রইল বাকি মুখের হাসি। ওটা এক মুহূর্তের জন্য সরছে না। স্বর্গের অপ্সরা লাগছে যেন। গাড়ির ভিতর সবকটা উচ্চস্বরে গল্পগুজব করছে। হঠাৎ কাঁধে ধাক্কায় চমকে তাকালো বাঁদিকে। বাঁ পাশে নিয়াজ বসেছে। ঈশান তাকাতেই দু ভ্রু উপরে তুলে বলল, কখন থেকে ডাকছি সবাই, কোথায় আছিস? রুষার কাছে। পিছন থেকে অনিমার গলায় হাসির রুল পড়ে গেল পুরো গাড়িতে। ঈশান খানিকটা অপ্রস্তুত হয়ে পড়ল। টনকটাও নড়ল বোধহয়।
অবচেতন মন ব্যঙ্গ করল তাকে, তিতিরকে নিয়ে এভাবে ভাবার জন্য। বাকিদের কথা শুনলেই কান দিল না সে। আর না তো ওদের গল্পগুজবে সায় দিল। মনোযোগ দিল ড্রাইভিংয়ে। মধ্যরাত। ঘড়িতে সময় দেখাচ্ছে রাত্রে 1:45। অথচ দেওয়ানবাড়ির বাইরে বা ভিতরে কোনোটা দেখেই বোঝার উপায় নেই এখন রাত। ঈদের দিনের মতো হইচই বাড়ির ভিতর। বাড়ির গিন্নিরা রান্নাঘর থেকে ডাইনিংয়ে ছুটাছুটিতে ব্যস্ত। ছোটরা এ ঘর থেকে সে ঘর। হবে নাই বা কেন? কতগুলো বছর পর বাড়ির সবকটা ছেলে মেয়েকে একসাথে পাচ্ছে তারা। কর্তারা সোফায় বসে টিভি ছেড়ে নিজেদের মধ্যে গল্পগুজবে ব্যস্ত। উচ্চ স্বরে হাসাহাসির আওয়াজও আসছে। তিতিরটাকে পেলে তার মামারা বোধহয় আকাশের চাঁদ হাতে পায়। আদরের একমাত্র বোনের ছায়া খুঁজে পায় এ মেয়েটার মধ্যে। তিতির দেখতে একদম তার মায়ের মতো। তিতির বাসায় এসে সবার আদরে আদরে দম ফেলার সময় অবধি পাচ্ছে না। এইমাত্র এসে দাঁড়ালো তার নানু আপুর রুমের সামনে। নানু যে ঘুমায়নি সে সেটা জানে। আলতো হাতে দরজায় টোকা দিল। ভিতর থেকে গলা শোনা গেল সাথে সাথেই, কে আমার পুতুলটা না? আয় আপু, ভেতরে আয়। তিতির প্রশান্তির হাসি হাসে। দরজা ঠেলে ভিতরে ঢুকে চন্দ্রস দেওয়ান হাতে তসবি নিয়ে বিছানায় হেলান দিয়ে পা লম্বা করে বসা। তিতির এক প্রকার ছুটে গিয়ে ঝাঁপিয়ে পড়ল তার কুলে। চন্দ্রা দেওয়ানের চোখ থেকে টপ টপ করে কয়েক ফোঁটা পানি এসে পড়ল তিতিরের মাথার উপর। দুই হাতে মাথার চুলগুলো সরিয়ে সোজা করে ঝাপটে ধরল নাতনিকে। দু হাতে আঁচলে নিল মুখখানা। ভাঙ্গা গলায় বলল, আমার পুতুল, আমার পুতুলটাকে কতদিন দেখি না। আমার বুকের জ্বালাপোড়া কমবে আজ। তিতির নিজেও কেঁদে ফেলে। এই মানুষটা তার মাঝে নিজের মেয়েকে খুঁজে। তিতির বলতে মানুষটা অন্ধ পুরো। নানুর বুকে মাথা রেখে বসে থাকে সে। কি যে প্রশান্তি। চন্দ্রা দেওয়ান চুমু খাই মাথার সিঁথিতে। খুব কষ্ট হয়েছে আমার পুতুলের আজকে। তিতির মাথা তুলল, মাথা নাড়ল। আমি জানি হয়েছে। আমি সেই সকাল থেকে প্রহর গুনছি। আমার পুতুলটা কখন আসবে? আমার কিছুতেই আর দিন কাটে না। তিতির শব্দ করে হাসল। আবার শক্ত করে জড়িয়ে ধরল। যাও হাত মুখ ধুয়ে নাও। তোমার মামুনিরা অপেক্ষা করছে। তোমার জন্য কত কিছু যে রান্না করেছে সারাদিন। যাও নানু যাও। তিতির উঠে দাঁড়ায়। নানুর কপালে চুমু খেয়ে বিদায় নিয়ে ফিরে আসে নিজের রুমে। দরজা খুলতেই মনটা ভালো হয়ে যায়। একদম যেরকম রেখে যাই প্রতিবার সেরকম পাই। তার মামুনিরা এক বন্ধু ধুলো জমতে দেয় না। বারান্দায় এসে দাঁড়ায়। টিয়া পাখিগুলো খাঁচায় লাফালাফি করছে। তিতির খাঁচার কাছে এসে দাঁড়ায়। দুটো পাখি ডানা ঝাপটাতে শুরু করলো। আধো আধো শেখানো বুলি আওড়ালো, উলে আমার পুতুল, উলে আমার পুতুল, আমার পুতুল। ইতি শব্দ করে হেসে উঠল। এ নিশ্চয়ই তার বোনেরা শিখিয়েছে। নানু আপু এভাবে ডাকে তিতিরকে। রেলিং এ দু হাত রেখে আকাশের দিকে মাথা তুলে চোখ মুখ বন্ধ করে দাঁড়িয়ে রইল। এই ঘর, এই মানুষ, এই বারান্দা তার মানসিক শান্তি। ঈশান ফোন হাতে বারান্দায় এসেছে রুষাকে ফোন করতে। পাশের বারান্দা থেকে টিয়া পাখির আদো আদো বুলিতে তাকালো। মিষ্টি হাসির শব্দ পাওয়া গেল। শিরদাঁড়া বেয়ে শিহরণ নামানোর মতো সুন্দর হাসি। অন্ধকারে বারান্দার মালিক রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে। সাদা দুপাট্টাটা উঠছে। অন্ধকারে মুখখানা স্পষ্ট দেখা যাচ্ছে না। তার নিজের রুমে আলো নেভানো, তাই ও বারান্দা থেকে তাকে দেখতে পাবে না। হঠাৎই দারুণ মিষ্টি গলায় গান শোনা গেল। ঈশান থমকে দাঁড়িয়ে রইল। কি দারুণ গলা! বুকের ভেতর ঠিপ ঠিপ করছে গানটা শুনে। নিজেও গায়ে এলিয়ে বসলো রকিং চেয়ারটায়। ঈশান চোখ বন্ধ করে প্রতিটা শব্দ অনুভব করছে। হঠাৎই তিতিরের ফোন বেজে উঠল। ফোনটা তুলল সে। হ্যালো রাহাত ভাই। ঈশানের কানে আসলো নামটা। সোজা হয়ে বসলো। কপাল কুঁচকে তাকিয়ে রইল। থ্যাংক ইউ সো মাচ। না না, গিফট কোনো বিষয় না। সেটা নেওয়ার সময় তো সামনে পড়ে আছে। তখন হাঁপিয়ে যাবেন আমার আবদারে। না, কোনো সমস্যা হয়নি। স্টেশনে কাজিনরা সবাই এসেছিল। না, খাইনি এখনো। ফ্রেশ হব, তারপর খাবো। আপনি খেয়েছেন? ওপাশের মানুষটা কি বলল? তিতির খিলখিল করে হেসে উঠল। ঈশানের বুকের ভিতর চিকচিক ব্যথা করল হাসির শব্দটাই। কার সাথে কথা বলছে মেয়েটা এত নরম গলায়? ছেলেটা কে? ওর বয়ফ্রেন্ড? ভাই বলেছে। তাহলে কে? তিতির কথা বলতে বলতে ভিতরে চলে গেল। দরজা আটকানোর শব্দও শোনা গেল। ঈশান দীর্ঘশ্বাস ফেলল। সে যেই হোক লোকটা, যা ইচ্ছে করুক মেয়েটা, তার কি? ফোন হাতে ডায়াল করলো রুষার নাম্বার। মেয়েটার বাবার খোঁজ নেওয়া উচিত। উপাস থেকে কল তুলল না কেউ। সময় দেখলো
রাত অনেক, ঘুমিয়েছে হয়তো। ফোনটি টি টেবিলে রেখে চোখ বন্ধ করে রইল। আর একটু দেই মা, কেমন শুকিয়ে গেছে আমার মাটা। স্ত্রীর কথায় মাথা জাকালেন রাইসুল দেওয়ান। বাকিরাও সাথে সাথে সায় দিল। বড় মামুনি, আমি বাড়ি আসলে কখনো তোমার মনে হয়েছে আমার স্বাস্থ্য হয়েছে? আমাকে তো তোমাদের সবসময় কঙ্কাল লাগে। বড় গিন্নি মুখটা আরো কুঁচকে নিল। ধমেকে বলল, চুপ করো তুমি। মা হও তখন বুঝবে সন্তান নিয়ে টেনশন কাকে বলে। নিশি নুরিরা মুখ টিপে হাসছে। তাদের তিন মা চাচি একের পর এক খাবার তিতিরের প্লেটে দিয়েই যাচ্ছে। মেয়েটা হাঁপিয়ে গেছে পুরো। আর সম্ভব নয় ছোট মামুনি, দিও না আর। খেলেই তো না, কি খাস না খাস, খাওয়ার রুচি চলে গেছে। হোস্টেলের খাবার মানুষ খেতে পারে নাকি? তিতির অসহায় দৃষ্টিতে তাকায় আশেপাশে। তাকে বাঁচানোর একমাত্র মানুষ নয়ন ভাই। নয়ন মায়ের হাত থামিয়ে দিল। এগিয়ে নিল তিতিরের প্লেটটা। এক সাইড থেকে খাবার ঢেলে নিল নিজের প্লেটে। মায়ের দিকে তাকিয়ে বলল, মা, মনি বলেছে এত খেতে পারছে না, তাও জোর করছো। জার্নি করে এসে এত খাওয়া যায়? গিন্নিরা মুখে আঁচল চাপা দিয়ে হাসি আটকাল। এই মেয়ের প্রতি ছেলেটার আলাদা টান কারুর নজর এড়ায় না। রাহিয়ান সাহেব নিজেও ছেলের দিকে তাকিয়ে নিঃশব্দ হাসলেন। মাথা নামিয়ে সবাই মন দিল খাওয়াই। নুরি ভাইকে ধাক্কা দিল। বাঁকা গলায় বলল, ভাইয়া আমিও খেতে পারছি না, নিবি? নুরির কথার টান ধরতে পারল নিশি। নয়নও পারল। নয়ন চোখ গরম করে তাকালো বোনের দিকে। নিশি মাথা নামিয়ে নিল হাসি লুকাতে। এসবের মাঝে একটা হাত থমকে আছে। নীরবে খাবারের দিকে তাকিয়ে পর্যবেক্ষণ করছে সবটা। বছর 12-13 আগের কথা মনে পড়ে গেল তার। তিতিরটা সবসময় তার প্লেট থেকে খেতে চাইতো। চাইতো ঈশান ভাই তাকে খাইয়ে দিক। এমনকি নিজের প্লেটের খাবারটাও শুধু ঈশানকেই দিত। মেয়েটা ছোটবেলায় তার নেওটা ছিল। ধীরে ধীরে পড়াশোনার চাপ, বাবার শাসন, সবকিছুতে সে হয়ে গেল বদমেজাজি। মেয়েটা ধারে কাছে ঘেঁষতে চাইতো না তারপর আর। ধীরে ধীরে তো আরো দূরত্ব। ফলস্বরূপ শেষ 8-9 বছর বোধহয় আর দেখিনি মেয়েটাকে। সে বাড়ি এলে ভুলেও নামতো না আর নিচে আসতো না তার সামনে। হয়তো অভিমান হয়েছিল বাচ্চা মনে। কিন্তু এখন সেসব কি বাচ্চা মেয়েটার মনে আছে? নেই বোধহয়। বড় হয়ে গেছে এখন। আজ 20 পূর্ণ হলো। বাচ্চা তো নেই, বরং কিশোরী ধাপটাও পেরিয়ে যাবে যাবে ভাব। চোখ তুলে তাকালো তিতিরের মুখপানে। দেখে বাচ্চাই লাগছে। এত খাওয়ানোই অভিমানে গাল ফুলিয়ে আছে। আস্তে আস্তে বাকি খাবার চিবুচ্ছে। নেন এটা সেটা তুলে নিচ্ছে নিজের প্লেটে। আবার তিতিরের পছন্দসই কিছু তুলে দিচ্ছে মেয়েটার পাতে। ঈশানের হঠাৎই ভীষণ রাগ হলো। আগের কথা মনে পড়ে বোধহয়। জট করে উঠে দাঁড়ালো। সবাই তাকালো ওর দিকে। মা, আমার খাওয়া শেষ। বড়গিন্নি তাড়াহুড়া করে বড়গিন্নি তাড়াহুড়ো পায়ে এগিয়ে আসলো ছেলের দিকে। মৃদু আর্তনাদ করে উঠল, হারে বাবা, খেলেই তো না কিছু। খেয়েছি মা, পেট ভরা। বলে আর এক সেকেন্ড দাঁড়ালো না ওখানে। হাতটা ধুয়ে গটগট করে সোজা চলে গেল উপরে নিজের ঘরে। একে একে সবার খাওয়া শেষে চলে এলো নিজ নিজ রুমে। রাইসুল সাহেবের বারবার সতর্ক করে দিল আজ রাতে যেন তিতিরের ঘরে কেউ বিরক্ত না করে। মেয়েটাকে যেন ঘুমাতে দেওয়া হয়। সবাই মানল। সত্যিই ক্লান্ত আজকে মেয়েটা, বিশ্রাম দরকার। বসন্ত আশি আশি করছে। হাতে গোনা আর কয়েকটা দিন পরেই পহেলা ফাল্গুন। গাছের পাতা ঝরে পড়া শুরু করে দিয়েছে বেশ কয়েকদিন আগে থেকেই। বর্তমান আবহাওয়ায় সাথে মুড সুইং এর দারুণ একটা সম্পর্ক আছে। ঠান্ডা বাতাসে গাছের পাতা ঝরে পড়ার দৃশ্য কখনো কখনো পৃথিবীর সকল সৌন্দর্যকে হার মানায়, কখনো বা হারিয়ে যাওয়ার নিদারুণ ব্যথা মনে করে দেয়। তিতির সকাল সকাল ঘুম থেকে উঠেছে আজকে। এত রাত করে ঘুমানোর পরেও একাই সাত সকালে ঘুম ভেঙে গিয়েছে। তার কারণ অবশ্য অনেকগুলো। প্রথমত, বাড়িতে আসলে গ্রামের সকালের পরিবেশের থেকে সুন্দর আর কিছু হয় না। তার উপর যদি সেটা হয় মাঘের শেষের কোনো সকাল। সকালবেলা বেশ ঠান্ডা থাকে। তবে আগের মতো এত কুয়াশা থাকে না। রাতের কুয়াশার শিশিরগুলো জমে থাকে লতাপাতায়। এরপর তিতিরের টিয়া পাখিগুলো তো আছেই। সকাল সকাল হয় হাঙ্গামা শুরু করে দেয়। সাথে গ্রামে আরো পাখির কলকলানি তো আছেই। তিতির বারান্দায় দাঁড়িয়ে আছে। সকাল 6টা বাজে। নিচে মালি কাকা আগাছা পরিষ্কার করছেন। পাশেই বেশ কয়েকটা মরিচের চারা দেখা যাচ্ছে। ড্রাইভার আঙ্কেল গাড়ি ঘষামশা করছেন। দারোয়ান টুলে বসে তসবি পড়ছে। ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে এই মুহূর্তে। শীত লাগছে বেশ। তিতির চাদরটা ভালো মতো জড়িয়ে নিল গায়ে। পিছিয়ে বসলো বেতের চেয়ারটাতে।
নিশি নুরি আপু নিশ্চয়ই এত সকালে উঠেনি। বড় মামা আর মামুনিরা ছাড়া আর কেউই উঠেনি সম্ভবত। নানু আপু নিশ্চয়ই নামাজ পড়ে আবার শুয়েছে। তিতির আবেশে চোখ বন্ধ করে নেই। কি প্রশান্তির পরিবেশ! পরিষ্কার ঠান্ডা বাতাস নাক দিয়ে মাথায় গিয়ে লাগছে। দূরের জমিগুলি দেখা যাচ্ছে। কিছু জমিতে হাল বাওয়া হচ্ছে। কতগুলো ধানের চারা লাগানো হচ্ছে। তিতিরের এই মুহূর্তে খুব ইচ্ছে করছে ক্ষেতের আইল দিয়ে হাঁটতে যেতে। তবে একা একা নয়, কিন্তু কেউ তো উঠেনি এখনো। দীর্ঘশ্বাস ফেলে তিতির পাশের টেবিলের নিচ থেকে টিয়া পাখির খাবার বের করে। কয়েকটা দানা দিয়ে দেই খাঁচার বাটিতে। পাখিগুলো হামলে পড়ে খাবারের উপর। তিতির মুগ্ধ হয়ে দেখছে। উঠে দাঁড়ালো। বাগানে যেতে ইচ্ছে করছে। খালি পায়ে হাঁটতে ইচ্ছে করছে। সিঁড়ি ভেঙে নিচে নেমে এলো সে। তিন মামুনি রান্নাঘরে রান্নার জোগাড় করছে। শব্দ পাওয়া যাচ্ছে। এগিয়ে গেল সেদিকটাই। হারে মা, রাতে ঘুম হয়নি? এত সকালে উঠলি কেন? না বড় মামুনি, ঘুম হয়েছে। জানোই তো বাড়ি আসলে আমার সকাল সকাল ঘুম ভাঙে। তিন যা হাসলেন। ছোট গিন্নি এগিয়ে এলেন। এক হাতে জড়িয়ে ধরলেন মেয়েকে। তুই বাড়িতে আসলে বাড়িটা পরিপূর্ণ হয় মা। খাবি কিছু? খিদে পেয়েছে, চা দিই? তিতির হেসে মাথা নাড়ে। এখন না, বাগান থেকে হেঁটে আসি। সবাই উঠুক তখন। ছোট মামুনি মাথা নাড়লেন। তিতির বাগানে এসে দাঁড়ালো। এক সাইডে জুতা খুলে পা রাখলো শিশির ভেজা ঘাসে। ইস, কি যে শান্তি! নিজের বাড়ির মতো শান্তি এই দুনিয়ায় আর কোথাও হয় নাকি। তিতির হাত বাড়িয়ে গাছ থেকে একটা নয়নতারা তুলে নিল। আলতো হাতে গুছলো বাগানে। আরেকটা ফুল হাতে রাখলো, ঘুরাতে লাগলো। গুনগুনিয়ে গান গেয়ে হাঁটতে লাগলো গুটি গুটি পায়ে ভেজা ঘাসে। সূর্যের রশ্মি দেখা যাচ্ছে। সূর্য উঠছে সবে। তিতির দোলনায় এসে বসলো। গদির মতো দোলনা। দু পা তুলে আরামে হেলান দিয়ে বসে যায়। কয়েক বছর আগেই তার মেজো মামা তার জন্য এটা নিয়ে এসেছিলেন। মামা অবশ্য তার রুমেই সেট করে দিতে চেয়েছিল, কিন্তু তিতির গার্ডেনে সেট করেছে। ক্রিং 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 ফোনের বিকট আওয়াজে ঘুমন্ত অবস্থাতেই কপালে বেশ কয়েকটা ভাঁজ পড়ল ঈশানের। উদাম শরীরের উপর হয়ে শুয়ে আছে সে। কোমরে 3/4 শর্টস। সাত সকালে কে ফোন করেছে? রাতে সাইলেন্ট করার কথা খেয়ালই ছিল না। চোখ বুজে অবস্থাতেই হাতড়াতে লাগলো। বালিশের তলা থেকে বের করলো ফোনটা। হাত খোলা অবস্থায় তাকালো। রুষার নাম্বার দেখাচ্ছে। মুঠে আগ্রহ পেল না। মেয়েটা বদলে গেছে পুরো। তার অভ্যাস অনভ্যাস এর তাল থাকে না আজকাল মেয়েটার। সে কখনো ছুটির দিনে এত সকালে উঠে মাথা এলিয়েই রাখলো বালিশে। কল রিসিভ করে কানে ধরলো। হ্যালো, ঘুমাচ্ছিলে? হুম, সরি ডিস্টার্ব করার জন্যে, কিন্তু আমার আসলে কিছু ইম্পর্টেন্ট কথা ছিল। শুনছি। আমার সাথে একবার দেখা করতে আসতে পারবে আজকে? বাড়ির সবাই ঠিক আছে? হ্যাঁ, সবাই ঠিক আছে। তাহলে? অন্য একটা দরকারে। আনতে যেতে হবে? না, তার জন্য নয়। কাম অন রুষা, তুই জানিস আমি এখন বাড়িতে আছি। এখন তোর বাসায় যাওয়া পসিবল। যা বলার ফোনে বল। ঈশান। হঠাৎ চুপ হয়ে গেল রুষা। ঈশান চোখ পিটপিট করে তাকালো ফোনের দিকে। না, কল কাটেনি। রুষা, আর ইউ দেয়ার? তবুও বেশ কিছুক্ষণ শব্দ পাওয়া গেল না। তারপর শোনা গেল রুষার গলা। ঈশান, আমি পরে কল করছি কেমন? বাবা বুধই ডাকছেন। কল রেখে উপর হয়ে চোখ বুজে শুয়ে রইল ঈশান। আবার তাকালো, সময় দেখলো। ঘড়িতে 8টা বাজে। কমফোর্টার সরিয়ে উঠে বসলো, দু হাতে মুখ ডলল। চুলগুলো পিছনের দিকে ঠেলে দিল দু হাতে। অসময়ে কল দিয়ে ঘুমের 12টা বাজিয়ে দিল মেয়েটা। কাজের কথাটাও বলল না। বিছানা থেকে নেমে বাথরুমের দিকে এগিয়ে গেল। ফ্রেশ হয়ে বেরিয়ে গায়ে সাদা টি শার্ট জড়িয়ে ফোন হাতে এসে দাঁড়ালো বারান্দায়। নিচে যেতে হবে। এক কাপ কফি না খাওয়া অবধি শান্তি নেই। মাথা ধরবে। হঠাৎ নজর পড়ল গার্ডেনের দোলনার দিকে। গুটিসুটি মেরে বেড়ালের বাচ্চার মতো একজন ঘুমোচ্ছে। ঈশান ভ্রুকুচকে তাকিয়ে থাকে। এই সকালবেলা ওখানে কে কে ঘুমাচ্ছে? নিশুনুরি তো মনে হচ্ছে না। নেমে এলো নিচে। বুয়াকে কফি পাঠাতে বলল গার্ডেনে। কাছাকাছি আসতেই চোখে পড়ল সামনের মানুষটাকে। তিতির ঘুমিয়ে আছে দোলনায়। ওড়নাখানা গলায় ঝুলানো। তবে বেশিরভাগ অংশই ঘাসের উপর পড়ে আছে। খোলা দীর্ঘ কেশরাশি ঘাসের উপর লুটিপুটি খাচ্ছে। কাত হয়ে 2 হাত জোড়া করে বাঁ পাশের কানের নিচে দেওয়া। ঈশান স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। সত্যি বিড়ালের বাচ্চাই লাগছে। হঠাৎ একটু নিচের দিকে চোখ পড়তেই অপ্রস্তুত হয়ে পড়ল সে। ওড়নাটা গলায় পেঁচানো। বুকের উপর নেই। কাত হয়ে শোয়ার ফলে জামার গলা বাঁকা হয়ে বেশ অনেকটাই শরীরের অংশ চকচক করছে।
বিপজ্জনক ভাঁজ স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে। বাঁ পাশের অংশের বেশ ভিতর দিকেই কালো কুচকুচে একটা তিল দেখা যাচ্ছে। জট করে চোখ সরিয়ে নিল ঈশান। দু হাতে চোখ ঢলে দোলনার উপর পাশের টেবিলে বসলো। ফিরে তাকালো তিতিরের দিকে। ওদিক কাত হয়ে আছে। বিরক্তি দেখা গেল ঈশানের চোখে মুখে। মেয়েটা এক নম্বরের গাধা। ঘর নেই নাকি? এখানে খোলা আকাশের নিচে ঘুমানোর মানে হয়। আর কেউ এখন এদিকটায় না আসলেও একটু পর মালি আসবে। মালির সাথে তার ছেলেটাও কাজ করে। জোয়ান ছেলে। তিতিরের থেকে খানিকটা বয়সে বড়। এই অবস্থায় দেখলে সে নিশ্চয়ই এত সহজে চোখ ফিরিয়ে সরে যাবে না। আর ওড়না নেওয়ার স্টাইল এটা। কি আজব! এখনকার মেয়েগুলোর রং-ঢং বুঝে তাই। পুরুষ মানুষের হয়ে এত জ্বালা। গিয়ে ঠিক করেও দিতে পারছে না। খারাপ দেখায় বিষয়টা। হঠাৎই পায়ের আওয়াজে চমকে চোখ তুলল। নয়ন খবরের কাগজ হাতে এগিয়ে আসছে। ঈশান তাকালো এক নজর তিতিরের দিকে। আরো বিপদ বাড়াতে মেয়েটা এখন সোজা হয়ে শুয়েছে। ঠিক কিচ্ছু হয়নি। উল্টো আরো চোখে পড়ছে এদিক থেকেও। ঈশান চোখ ফেরালো আবার। নয়ন ততক্ষণে এসে বসে পড়েছে বেতের চেয়ারটায়। ঈশান খেয়াল করল নয়নকে। খবরের কাগজে কিছু একটা মন দিয়ে পড়তে পড়তে আসছিল। তাই তিতিরকে দোলনায় খেয়াল করেনি। কাগজটা রেখে ঈশানের দিকে চিন্তিত চোখে তাকালো। চাকরি বাকরি করবো না ভাই, সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। কেন, আবার কি হলো? কি পরিমাণ করাপশন সব জায়গায় দেখেছ? ঈশান হাসে। তা তো সবখানেই। ওইটাই। কি দরকার প্রেশার নিয়ে? তোমার মতো জিনিয়াস নই যে সবকিছুর ঊর্ধ্বে হয়ে যাবে। এর চেয়ে ভালো বিজনেসে জয়েন করে ফেলি, কি বলো? তোর যেটা ভালো মনে হয়। আমি নিজেও ভাবছি, বাবা চাচ্চুদের উপর প্রেসার কমাতে বোধহয় তোকে আর আমাকে হাত লাগাতে হবে যতদূর বুঝলাম। ঈশানের কথায় চকচক করে উঠল নয়নের চোখ মুখ। সত্যি ভাই, গ্রেট, ট্রাস্ট মি। বড় আব্বু দারুণ খুশি হয়ে যাবে। ঈশান হাসে ভাইয়ের কথায়। রহিমা খালা এসেছে কফি দিতে। দু ভাইকে কফি টেলে দিয়ে চলে গেলেন উনি। অসহ্য। পর্দা টেনে দে মিনুর বাচ্চা। ঘুমন্ত মেয়েলি গলার আওয়াজে চমকে আশেপাশে তাকায় নয়ন। ঈশানও তাকিয়েছে বইকি। বিরক্তিতে মুখ ছেয়ে গেল। ঘুমানোর সময় মনে ছিল না কোথায় ঘুমোচ্ছে। এখন ঘুমের ঘুরে উল্টাপাল্টা বকা হচ্ছে। নয়ন অবাক হয়ে তাকিয়ে আছে। ভাইয়ের দিকে তাকালো বিস্ময় নজরে। ও এখানে কি করে? ঈশান নির্বিকার মুখ বানালো। চোখ সরিয়ে চুমুক দিল কফির গ্লাসে। কি জানি, খেয়াল করিনি তো, মাত্রই দেখলাম। নয়নকে দারুণ চিন্তিত দেখালো। ঝটপট উঠে দাঁড়ালো। দোলনার দিকে পা বাড়াতে ঈশান ডেকে উঠল। ওদিকে কোথায় যাচ্ছিস? ও এখানে কেন দেখবো না? এখানে ঘুমাচ্ছে কেন? কেমন বেকায়দায় ঘুমিয়ে আছে। ঠান্ডার মধ্যে গায়ে কিছু নেই। নয়ন আর ঈশানের কিছু বলার অপেক্ষা করে না। দ্রুত পায়ে এগিয়ে যায় তিতিরের দিকে। কোমরে হাত রেখে দুদিকে হতাশায় মাথা নাড়ে। নিচু হয়ে ওড়না টেনে ঢেকে দেয় শরীর। ঈশানের হাত শক্ত হয়ে যায় হুট করে। কি অবলীলায় কাজটা করল নয়ন। সে পারল না কেন? তারও তো উচিত ছিল এটা। নয়ন আলতো হাতে মাথা চাকালো তিতিরের। তিতির উঠল না, বরং আরো উল্টো পাশ ফিরে গলা পেঁচিয়ে ধরল নয়নের। ঈশানের মেজাজ খারাপ হচ্ছে মেয়েটার উপর। নয়ন কুলে তুলে নিল তিতিরকে। ভাইয়ের দিকে তাকিয়ে বলল, ওকে রুমে দিয়ে আসি ভাই, ডেকে ঘুমটা নষ্ট না করি। ঈশান নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে। হালকাভাবে মাথা নাড়ে। নয়ন তিতিরকে কুলে নিয়ে চলে যায় বাড়ির ভেতর। ঈশান স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল সেদিকে। কিছু একটা ফিল হচ্ছে, যেটা হওয়ার কথা নয়। অন্তত তিতিরের জন্য তো নয়। বোন হই তার মেয়েটা। কই, রুষাকে তো তাদের বন্ধুরা টাচ করে, পরে গেলে ধরে। তার তো কখনো খারাপ লাগেনি। সে টক্সিক বয়ফ্রেন্ড নয়, এটা নিয়ে বন্ধু মহলে বেশ প্রশংসা শুনতে পেত সে। আজ এই মেয়েটাকে নিয়ে এমন রাগ হচ্ছে কেন তাহলে? তাছাড়া বাড়ির সবার কথায় যতটুকু বুঝেছে সে, নয়ন বেশ পছন্দ করে তিতিরকে। বাড়ির সবারও তাতে স্পষ্ট মত আছে বলে বোঝা যায়। আর অনেক আগে থেকেই নয়ন তিতিরের বিষয়টা সবাই মেনে নিয়েছে। হুট করে একদিন এর ব্যবধানে তার এমন মনে হওয়ার কারণ কি? ছোটবেলায় এই মেয়ে তার জন্য পাগল ছিল, এখন নেই তার জন্য। ঈশান নিজের উপর দারুণ বিরক্ত হয়। একই ছেলে মানুষের চিন্তা ভাবনা। মাঝখানে কেটে গেছে আরো 4টি দিন। তিতির আসার পরে 4 দিনে সে মোটেই আনন্দ করতে পারেনি, বা বলা যায় সে মুডই ছিল না, থাকতে পারেনি। সেদিন সকালে তিতির হুট করে নিজেকে আবিষ্কার করে বিছানায়। চমকে উঠে বসতেই তার মনে পড়ে সে ভুলে ঘুমিয়ে গিয়েছিল দোলনায়। কে আনলো তাকে? ভাবতে ভাবতে বিছানা থেকেই নিচের চিৎকার চেঁচামেচির আওয়াজ কানে আসলো। ছুটে গিয়ে বুঝতে পারে শব্দ তার নানুর রুম থেকে আসছে। তন্দ্রা দেওয়ান অসুস্থ হয়ে পড়েছেন। 3 দিন হাসপাতালে রেখে আজকেই বাড়িতে নিয়ে আসা হয়েছে তাকে। এ বাড়ির উপরে
এক প্রকার জ্বর বসে গেছে কয়টা দিন। তিতির ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। নিশি আপুর রুমের দিকে পা বাড়াতেই হঠাৎ সামনে এসে পড়ল ঈশান। তিতিরের মুখ গিয়ে সজোরে ধাক্কা খেল ঈশানের শক্তপোক্ত বুকে। বডি ওয়াশের ঘ্রাণ পাওয়া গেল মানুষটার শরীর থেকে। চমকে গিয়ে নাক ঢলতে ঢলতে উপরের দিকে ঘাড় উঁচিয়ে তাকালো তিতির। ঈশান চোখ লাল করে তাকিয়ে আছে তার দিকে। তিতির তড়িঘড়ি করে দু পা পিছিয়ে গেল। ঈশান এক প্রকার খেকিয়ে উঠল। দেখে চলা শিখিসনি? মেয়ে মানুষ এত কেয়ারলেস হলে চলে? মেয়ে মানুষের জাতই উজবুক। তিতির মুখ বাঁকালো। সামান্য একটা বিষয়ের জন্যে মেয়ে জাতি তুলে বকাবকি, কি আশ্চর্য! কিছু বলার জন্য নিজেও চোখ গরম করে তাকালো। কিন্তু সামনের সুদর্শন পুরুষ মানুষটাকে শক্ত কথা বলতে ইচ্ছে হচ্ছে না এখন। কেন যেন। থ্রি-কোয়ার্টার ঢোলা কার্গো প্যান্ট পরা, গায়ে নেভি ব্লু ফিটিং টি-শার্ট, শরীরের পেশিগুলো স্পষ্ট দৃশ্যমান হয়ে আছে, হাতের পেশিগুলো ফুলে পেঁপে উঠে আছে, টপ টপ করে পানি পড়ছে ভেজা চুলগুলো থেকে। সবে বোধহয় শাওয়ার নিয়ে বেরোলো। বোধহয় নয়, সত্যি। কি পরিমাণ যে বডি ওয়াশের ঘ্রাণ পাওয়া যাচ্ছে! তিতির নিজের মনকে ধমকে পাশ কাটিয়ে চলে যেতে পা বাড়াতেই টান পড়ল চুলে। হ্যাঁচকা টানে দু পা পিছিয়ে আবার মুখোমুখি হলো ঈশানের। এক হাতে বৃথা টানাটানি করল কয়েকবার, হাত থেকে চুল ছাড়ানোর। ঈশান বাঁকা হাসল। মুখ এগিয়ে কানের কাছে এনে বলল, ঈশান আসাদের গায়ের জোরকে হেলাফেলা ভেবেছিস? তোর মতো একটা বিড়ালের বাচ্চা ছটফট করলে সে ছেড়ে দেবে? তিতির ব্যথায় চোখ মুখ খিচে বন্ধ করে আছে। লোকটা এমন ব্যবহারের কারণ কি? সেদিন হসপিটালেও কষিয়ে রামধমক দিয়েছিল। তার দোষ কি ছিল? সে তো সামান্য টং ঘরে বসে চা খাচ্ছিল। তখন যদি ওইটুকু সিটে গা ঘেঁষে হুট করে কেউ বসে, তাতে তার দোষটা কোথায়? সে সরেই বসতো, তার আগে ঈশানের ধমকাধমকি করে ভেতরে নিয়ে আসে। সে কি যেন-তেন ধমক, খালি বোধহয় পাবলিক প্লেস বলে গায়ে হাত তোলেনি। তিতিরের ইচ্ছে করছিল লোকটাকে চুলের মুঠি ধরে গরম চায়ে চুবাতে। এখন যেমন ইচ্ছে হচ্ছে। আরেকটা টান লাগতেই চোখে পানি এলো তিতিরের। কি আশ্চর্য, ছাড়ুন বলছি। এ কি স্বভাব? চুল ধরে টানছেন কেন? বড় মামাকে কিন্তু বলে দেব। ঈশান বোধহয় আরো ক্ষেপে গেল, পেঁচিয়ে দিল চুল। বল যা, এখনই বলবি? না ছাড়লে যাব কিভাবে? ছাড়ুন, দেখুন যাই কি না যাই। ভাবছেন সাহস নেই আমার? ঈশান রাগে চোখ বড় বড় করে ফেলে। বেয়াদব, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় শিখিসনি? না, শিখিনি। এখন ছাড়ুন তো। বড় ভাইয়ের জন্য যা ইচ্ছে তাই করবেন নাকি? মগের মুল্লুক পেয়েছেন? ঈশানের এবার রাগটা আরো দ্বিগুণ হলো। কোনো কারণ ছাড়াই। তাকা, তাকা বলছি। তিতির ফট করে তাকালো। চোখ টলমল করছে। ঈশানের দৃষ্টিতে গা কেঁপে উঠল তিতিরের। ঈশানের উপর থেকে নিচে অব্দি চোখ বোলালো একবার, আবার চোখ খিচে স্থির করলো। এভাবে ওড়না নেওয়া কে শিখিয়েছে তোকে? কিভাবে? অবাক চোখে ঈশানের দিকে তাকিয়ে রইল। ঈশানের নজর অন্য রকম কেন লাগছে। কি বলছে এ নজর? নজর অনুসরণ করতেই একটা হার্টবিট মিস হয়ে গেল তিতিরের। দ্রুত হাতে ওড়না টানা দিয়ে নামালো বুকের উপর দিক খানিকটা। মানুষটা তার থেকে বেশ লম্বা। নিচু হয়ে নিজের বুকের উপর চোখ রাখতেই চমকে উঠল তিতির। ডান হাত চেপে ধরল বুকের উপর। ভিতরে কি পড়েছিস সেটা দেখাতে চাস সবাইকে? তিতির লজ্জায় চোখ নামিয়ে নিল। কিরে, পিঙ্ক পছন্দ খুব? তিতিরের মুখ হা হয়ে গেল। লজ্জায় মুখ লুকানোর জায়গা পাচ্ছে না। তার ইনারের রং পিঙ্ক। লোকটা তার মানে দেখে ফেলেছে। মেজাজ গরম হলো তিতিরের। দেখবে না আবার? জিরাফের মতো লম্বা। উপর থেকে নিচে তাকালে যত ঢাকাই থাকুক, কোনাকুনি দিকে ঠিক চোখ পড়বেই। তাই বলে ওভাবে তাকাতে হবে? নিজের দৃষ্টি সংযত করবে না অসভ্য মানুষটা? ঈশান এবার বেশ শক্ত গলায় বলল, ভালো করে জড়িয়ে নে গায়ে। ফাঁসির দড়ির মতো গলায় ঝুলিয়ে রাখার জন্য ওড়না না, বালাই শার্ট। গলার দড়ির মতো ঝুলিয়ে রাখবো কেন? এটা তো মেয়েদের স্টাইল। ও আপনি বুঝবেন না। ঈশান চোখ পাকালো। যে বুঝতে গেলে তোকে ফুফাতো বোন থেকে ফুফাতো বউয়ের নজরে দেখতে হবে, সে বুঝার আমার দরকার নেই। যা বললাম শোন। তিতির চমকে উঠল। কি সব কথাবার্তা! মুখ পাকালো। ঠোঁট উল্টে বলল, আপনি তাহলে এরকম ঢিঙ্গি শরীর নিয়ে খালি গায়ে হাফ প্যান্ট পরে ঘুরঘুর করবেন না একদম। আমার ক্ষেত্রেও একই যুক্তি প্রযোজ্য। মামাতো ভাই থেকে। উহুম, উহুম। বললাম না, মুখে বাদে। ঈশানের রাগে মাথা ফেটে যাচ্ছে। এ কি বেয়াদব মেয়ে! কথাই শোনে না, বোঝার চেষ্টা করে না। ওর ভালোর জন্যই তো বলা হচ্ছে। দেখে তো বোঝা যায় না, এত কথা আসে কোত্থেকে? তুই আমার হাঁটুর বয়সী হবি। বেয়াদবি না করে কথা মান। তিতির নির্বিকার চোখে অন্যদিকে তাকিয়ে বলল, সেম টু ইউ। হোয়াট? যেটা বললেন সেটাই। সেম টু ইউ।
আর আমি যদি আপনার হাঁটুর বয়সী হই তাহলে নিজের এই বয়স্ক মাথাটা খাটিয়ে দয়া করে হাঁটুর বয়সী বাচ্চার দিকে নজর না দিয়ে নিজের বয়স্ক শরীরটা ঢাকুন। এ মেয়ে বলে কি? ঈশান আসাদ বয়স্ক? মেজাজ আরো তেতে উঠল ঈশানের। আমি বয়স্ক? আমি অনলি 28। নারী জাতি বলতেই টেলা বাচাল, পুরুষ জাতি বলতেই নজর। থাক বললাম না, বড় ভাই হন সম্পর্কে। সিঁড়িতে পায়ের শব্দে চুল ছেড়ে দিল ঈশান। তিতির ঘাড় ডলতে ডলতে পাশ কাটিয়ে দ্রুত পায়ে চলে গেল সেদিকে। ঈশান পিছন থেকে দেখল মেয়েটার ছুটে চলা। বেয়াদব কোথাকার! বিড়বিড়ে চলে এলো নিজের রুমে ঈশান। রুষা তোকে ফোন করেছিল ঈশান? নিয়াজের প্রশ্নে মাথা তুলল না ঈশান। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। হুম। কিছু বলেছে তোকে? না, কি একটা পরে বলবে বলল। ঈশান, শুনছি। রুষার বোধহয় কিছু একটা হয়েছে। ঈশান মাথা তুলে নিয়াজের দিকে তাকালো। ফোনটা বন্ধ করে প্যান্টের পকেটে গুজে রাখে। স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে। কি হয়েছে? আই গেস। তুই রেগে যাস না প্লিজ। রাগের কথা না হলেই রাখবো না, বল। নিয়াজ উসকুস করছে। একবার তাকালো বাকি বন্ধুদের দিকে, সবাই মাথা চাকালো। নিয়াজকে বলতে বলল কিছু একটা। নিয়াজ ফিরে তাকালো আবার ঈশানের দিকে। ধীর গলায় বলল, আই গেস রুষা বিয়েটা করতে চাচ্ছে না ঈশান। ঈশানের কপাল কুঁচকে এলো। রুষা বিয়ে করতে চাচ্ছে না? তোদের কে বলল? ও তো আমাকে কিছু বলেনি। তাছাড়া বিয়ের এই কাহিনী শুরুটা ওই করেছে, আমার নই। নিয়াজ শুকনো ঢুক গেল এবার। এবার মুখ খুলল অনিমা। আমার সাথে কথা হয়েছে ওর। ইনফ্যাক্ট ওখানে ওরা সবাই ছিল আর কি। তুই এসে পৌঁছাবার আগে আমরা কল করেছিলাম খোঁজ খবর নিতে। ওকে স্বাভাবিক লাগলো না, কথাবার্তা কেমন একটা। তোদের বিষয়টা নিয়ে আপসেট। ঈশান কথাবার্তার মাথা মুন্ডু কিছু বুঝতে পারছে না। রুষার সাথে তার কি হবে? কিছুই না। সবই নর্মাল। এসব কথার মানে কি? আমার সাথে ওর কিছু হয়নি। কিচ্ছু না। বাড়ি আসার পরে ৩ বার কল করেছি ওর বাবার খোঁজ নিতে। ইভেন ওর যে আমার বাসায় আসার কথা ছিল, হুট করে ও ক্যান্সেল করলো। মানে করতে হলো আর কি। এটা নিয়েও আমি ওকে কিচ্ছু বলিনি। কোনো সমস্যাই হয়নি ওর আমার মধ্যে। তাহলে কেন মনে হলো এসব তোদের? অনিমা আবার সবার দিকে তাকিয়ে নিল একবার, ফের ঈশানের দিকে তাকিয়ে বলল, শোন ঈশান, মেয়ে মানুষ তো আমি। ঋতু আছে, ওকে জিজ্ঞেস কর। ওর কথাবার্তার ধরন স্পষ্ট, ও কিছু একটা নিয়ে স্যাটিসফাইড নয়। ঈশান বাঁকা হাসে। বাতাসে এলোমেলো হওয়া চুলগুলো দু হাতে ঠেলে পিছনে দেই। কি আশ্চর্য! সেটা ও না বললে বুঝবো কিভাবে? আমি তো আমার দিক থেকে ঠিকই আছি। আগে প্রেম প্রেম করতো, তখনও রাগ করিনি। পরে প্রেমিকা হিসেবে সবাইকে পরিচয় দিল। সেটাও কিছু বলিনি। একটা সময় মনে হয় ঠিক হয়ে যাবে, হয়নি। ওর উপর তখনও রাগ করিনি। বরং তোদের কথায় নিজেকে বুঝিয়েছি মেয়েটা ভালোর জন্য। দিন শেষে পরিবার তো চাপ দেবেই বিয়ে নিয়ে। আমার লাইফে মেয়ে, প্রেম, ভালোবাসা এসবের জন্য আলাদা সময় কোথায়? সব জেনে এ মেয়ে থাকতে চাচ্ছে, থাকুক। দেখা যাবে পরে। তারপর নিজ থেকেই থেকে গেছে ও। আমার দিক থেকে কোনো প্রেশার, এক্সপেকটেশন ওর উপর ছিল না। ওকেও রাখতে নিষেধ করেছিলাম। এখন আবার হুট করে বিয়ের কথা। ওকে সেটাও ভেবে দেখলাম। ঠিক আছে, করব বিয়ে। এখন নিজে থেকে আবার ওর এমন মনে হওয়ার কারণ কি? এত বছরে মনে হয়নি ওর? ঈশান হেসে দুদিকে মাথা নাড়ল। হতাশা প্রকাশ করলো নাকি তাচ্ছিল্য বোঝা গেল না। বন্ধুরা নিজেরাও সবাই সবটা বুঝতে পারছে। সত্যিই তাই। রুষা সবসময় নিজ থেকে নিজের ইমাজিনেশন থেকে সবটা সাজিয়েছে। ঈশান কখনো অসম্মান করেনি রুষাকে এসব নিয়ে। রুষা জেনে শুনে জড়িয়েছে এসবে। আজ এই মুহূর্তে এসে ঈশান কি চাই, কি আগে করা উচিত ছিল, আজ এই মুহূর্তে এসে ঈশান কি চায়, কি করা উচিত ছিল, আর ৫টা প্রেমিকরা কি কি করে, সেগুলো নিয়ে কথা তুললে হবে না। অনিমা ঈশানের কাঁধে হাত রাখলো। তুই একবার কল কর রুষাকে, আঙ্কেল অসুস্থ তো, ও বোধহয় কিছু একটা নিয়ে ডিপ্রেসড, তাই এমন করছে। ঈশান স্থির হয়ে তাকিয়ে রইল কিছুক্ষণ। ভাবলো কিছু একটা। পকেট থেকে ফোন বের করে ডায়াল করলো রুষার নাম্বারে। ৩ বার কল হওয়ার পর ওপাশ থেকে কল রিসিভ হলো। ওপাশে প্রচুর মানুষজনের আওয়াজ আসছে। শব্দে এক প্রকার ফোন কানে ধরে রাখা জুলুম হলো ঈশানের। স্পিকারে দিয়ে দূরে ধরলো ফোনটা। এত আওয়াজ, কই তুই? একটু বাজারে এসেছিলাম। কিছু বলবি বলেছিলি তখন, বল এখন। রুষা চুপ করে রইল। একটু পর তার আশপাশ থেকে শব্দ কমে এলো খানিকটা। দূরে গিয়ে দাঁড়িয়েছে হয়তো। এবার গলার আওয়াজ বেশ স্পষ্ট হলো। ঈশান, আই গেস আমি আমাদের বিয়েটা নিয়ে তোমাকে বেশি চাপ দিয়ে ফেলেছি। এমনটা মনে হওয়ার কারণ? অনেক কারণ। সেটা এত বছরে কেন মনে হয়নি জানি না। কবে থেকে মনে হচ্ছে? হঠাৎ করেই। বেশ, এখন? লিশান উষার এহেন নির্বিকার ভঙ্গির পিঠে আর কিছু বলার জন্য গুছাচ্ছে হয়তো কথা। খানিক সময় নিয়ে বলল, তুমি আমাকে ভালোবাসিনি কখনো, বেসেছো কি? বিয়ের পর হয়তো বাসতাম।
ওটা পরের কথা, আগের কথা বলছি, এখন না। তবে বিয়েটার জন্য রাজি হলে কেন? অ্যারেঞ্জ ম্যারেজ করে নাকি মানুষ? রুষা হেসে ফেলল, হাসির অর্থটা ধরা গেল না। তার মানে এতদিন আমার সাথে এসব কি ছিল? ঈশান বিরক্ত হচ্ছে এখন। মেয়ে মানুষের এসব হেয়ালের সাথে সে পরিচিত নয়, পছন্দও করে না। কি ছিল, আমি বলেছি কিছু কখনো? নাকি আমি সবসময় বলে এসেছি একতরফা এক্সপেকটেশন না রাখতে? তুই রেখেছিস। আমি কোনো ইশারা দিয়েছি, আশা দিয়েছি? তারপরেও তুই বলতি তুই এভাবেই খুশি। ওকে ডান, থাকলি। তারপর তোর সম্মানের কথা ভেবেই তোর বাকি অনুরোধে রাজি হলাম। জিতলি সব দিক থেকে তুই। অথচ আজ ব্লেম করছিস আমাকে। আমি আর জিততে চাই না। এমন জিত আমার দরকার নেই। সেটা তোর চাওয়া, তোর বিষয়। আমি কি বলছি বুঝতে পারছো? বিয়েটা চাস না, তাই তো? রুষা এবার চুপ রইল, মিনমিনিয়ে বলল, হ্যাঁ, চাই না। ওকে। তোমার কষ্ট হবে না? ঈশান নিঃশব্দে হাসল। আমি তো ভেবেছিলাম আমার থেকে বেশি কষ্ট তোর হবে। হচ্ছে না? রুষা বোধহয় কেঁদে ফেলল এবার। কথা শোনা যাচ্ছে না, ঘন ঘন নাক টানার আওয়াজ আসছে। কান্না বোধহয় বুঝতে দিতে চাচ্ছে না, নিজেকে ধাতস্থ করে নিল। জোরে শ্বাস নিল। আমি অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছি ঈশান। কোনো হুটহাট সিদ্ধান্ত নয় এটা। আর ইয়ার্কি ভেবে ভুল করো না। এমন মজা তুই কখনো করিসনি, তাই সিরিয়াস ভাবেই নিলাম। কারণ জানতে চাইবে না? না, এটা তোর সিদ্ধান্ত। কোনো জোর জবরদস্তি আমার ডিকশনারিতে নেই। তুই নিজ ইচ্ছেতে এসেছিলি, নিজ ইচ্ছেই যাবি। ইউর উইশ। আমার ফিলিংস কম, মনে হচ্ছে না কিছু। তাই হয়তো। রুষা ঈশানের জবাবটা হয়তো মনমতো হলো না। জানতাম এটাই বলবে তুমি। অথচ একটা মেয়েকে ইচ্ছায় জানো, তুমি ধরে রাখার চেষ্টা করবে, কিন্তু ঈশান আসাদ তো সেটা করবে না। সেটা তো তার ক্যারেক্টারের সাথে যায় না। যায় না কথাটা বললে ভুল হবে। যাবে আসবে হয়তো কারোর জন্য কখনো, কিন্তু সেটা আমি নই। সেই ভাগ্যবতী নারী অন্য কেউ। ঈশান উত্তর দেয় না, ভালো লাগছে না এসব আবেগের কথাবার্তা। মেয়েটা একা একাই সবটা জটিল বানাচ্ছে, তার ভূমিকা কোথায় এখানে? দোষটাই বাকি, তাকে কি করতে বলছে মেয়েটা? এমন তো নয় সে অন্য মেয়েকে নিয়ে কোনো কাহিনী করেছে। কখনো না। রুষাকে ভালোবাসে না মানে এমন নয় সে অন্য নারীতে আসক্ত। রুষার প্রতি সে ফিলিংস কখনোই আসেনি। ধরে নিয়েছিল হালাল সম্পর্কে গেলে আপনা আপনি চলে আসবে সেটা। ধর তোকে ধরে রাখার চেষ্টা করলাম, এখন তুই থাকবি? তুমি করবে না? সেটা জিজ্ঞেস করিনি, আমার কথার উত্তর দে রুষা। আগে থাকতাম হয়তো, এখন হয়তো না। ঈশান শব্দ করে হেসে ফেলল। এই হাসিতে তাচ্ছিল্য মেশা সবটাই। এখন আমি হাজার চেষ্টা করলেও তুই থাকবি না রুষা। তোর ব্যাপারটা অন্য, যেটা বলছিস না। কথা ঘুরিয়ে আমার দিকে ব্লেম ঠেলে দিয়ে পালাচ্ছিস। রুষা আশ্চর্যভাবে চুপ করে রইল। সবাই স্পষ্ট বুঝতে পারল ঈশানের কথাটা। বিষয়টা অন্য। ঈশান রাশভারী গলায় বলল, বেস্ট অফ লাক রুষা। এজ এ ফ্রেন্ড আমি সবসময় আছি। আমরা। ঈশান কল কেটে ফোনটা রাখে পাশে। সব বন্ধুরা হাঁ হয়ে শুনছিল এতক্ষণ সবটাই। সবাই এক প্রকার হতবিহ্বল রুষার কথায়। এই মেয়ে এই জীবনে কখনো ঈশানকে ছাড়বে এটা হয়তো কারোর স্বপ্নেও ছিল না। অসম্ভব ব্যাপার। তবে এখন স্পষ্ট এটাও বুঝতে পারছে রুষা যা বলছে সত্যি সিরিয়াস ভাবেই বলছে। ঈশান স্বাভাবিক চোখে তাকালো সবার দিকে। সবকটা থ মেরে দাঁড়িয়ে আছে তার দিকে। সরি। ঈশান। সবকটা থ মেরে তাকিয়ে আছে তার দিকে। নিয়াজ, অনিমা, সাজিদ, নাইম, ঋতু সকাল সকাল ঈশানকে নিয়ে এসেছে ওদের এলাকার হাই স্কুল মাঠে। ছোটবেলায় এখানকার স্টুডেন্ট ছিল ওরা সবাই। ফ্রেন্ড সার্কেলের মধ্যে শুধু ইকবাল আর রুষার বাড়ি অন্য জেলায়। তাছাড়া বাকি সবাই ছোট থেকেই একসাথে বড় হয়েছে। সময়ের স্রোতে সবাই এখন সাকসেস, কাল ভাদ্রে দেখা হয় আর কি। আর দেখা হলেই কি গ্রামের এই মাঠে বসে আড্ডাটা হয় নাকি শহরে? সবাই উচ্চপদস্থ চাকরি করে, শহরে দেখা করতে গেলেও যায় সব হাইফাই রেস্তোরাঁতে। যতই হোক তারা নিজেরা গ্রামের মানুষ। গ্রামের মাঠে ঘাটে আড্ডা তারা ভুলবে না। ঈশান যদিও আসতে চাইছিল না আজ, ওর দাদিকে গতকালই হাসপাতাল থেকে আনা হয়েছে। কিন্তু বন্ধুদের জোরাজুরিতে সে না এসে থাকতে পারল না। সে যদিও বরাবরই গম্ভীর হয়ে থাকে, বাকিরা হই হট্টগোল করলেও তাকে কখনো চিৎকার চেঁচামেচি করে সেসবে যোগ দিতে দেখা যায়নি। বড়জোর বন্ধুদের পাগলামি দেখে হাসে সে। রুষার কথা ঈশানের কোনো ভাবান্তর না দেখা গেলেও সজোরে ধাক্কা দিল নিয়াজ। কিরে বেটা, ছেকা তো খাইলি একটা, বেশি কষ্ট হচ্ছে? ঈশান মুখ বাঁকিয়ে তাকালো। বেয়াদবগুলো জানে সবকটাই, তবুও অযথা কথা বাড়াবে। কষ্ট হলে যে ভাঙলো বিয়ে তার হচ্ছে, সেটা ভালো মতো জানিস তোরা। আমার কিছু এসে যায় না। সবাই মানলো বিষয়টা। ঈশান কখনো ভালোবাসেনি রুষাকে। নিজ মুখেও কখনো বলেনি ওদের সম্পর্ক আছে। ঈশানের দিক থেকে সত্যি ছিল না কিছু। তবে মেয়ে হিসেবে, বন্ধু হিসেবে
তাকে ভালোবেসে সে হিসেবে সম্মানটা দিতে সবসময় রুষাকে। ঋতু গম্ভীর পরিস্থিতি সামলানোর জন্য ধাক্কা দিল নাইমকে। নাইম ঈশানের গায়ে হেলান দিয়ে বসলো খানিকটা। ঈশান শোন না, তোর তো বিবাহযোগ্য তিনটা বোন, বিয়ে তো দিতে হবে নাকি? ঈশান ঘাড় ঘুরিয়ে তাকায় নাইমের দিকে। ঈশান সাফাই দিল, না মানে নিশিটা বড় হয়ে গেছে, বিয়ে দিবি না? নিয়াজের চোখ মুখ এক প্রকার শুকিয়ে আসলো, বজ্জাতগুলো আবার তার পিছে লাগছে। ঈশানটা একবার টের পেলে তার খবর করে দেবে। ঈশান গম্ভীর গলায় বলল, দেব না কেন? দেব, বড় হচ্ছে, দিতেই হবে। সুপাত্র খুঁজ সবাই, বিসিএস করা পাত্র হলে ভালো হয়। কি সমস্যা? বিসিএস দিয়ে কি হবে? সব মেয়ের বাড়ি থেকে খালি বিসিএস দেওয়া বুড়িওলা খুঁজে, কেন বুঝি না। হঠাৎ নিয়াজের উত্তেজিত গলার আওয়াজে সবাই তাকালো। ঈশান ছোট করে কপাল কুঁচকে তাকিয়ে রইল। বাকিরা মুখ চেপে হাসছে। বুড়িওলা হবে কেন? আমার বোনকে আমি স্মার্ট দেখে বিয়ে দেব। অবশ্যই ওর ক্লাসের। বিসিএস মানেই কি ভুড়িওলা নাকি? নিয়াজের ইচ্ছে হচ্ছে আরো কয়েকটা কথা শুনিয়ে দিতে, কিন্তু পাছে আবার সব ফাঁস হয়ে যায়। এই ভয়ে মনের কথা মনেই রেখে দিয়ে ব্যস্ত হাতে সিগারেট বের করলো একটা। ঈশান তাকালো সেদিকে, চোখ দিয়ে ইশারা করলো সিগারেটের দিকে, রাশভারী গলায় বলল, এটাও একটা পয়েন্ট। আমার বোনের বর সিগারেট খেতে পারবে না, এসব বদ অভ্যাস থাকা যাবে না। নিয়াজের হাত থমকে গেল। কটমট করে তাকালো ঈশানের দিকে। ঈশান উদাস চোখে এদিক ওদিক দেখছে। তুই তো খাস, তার বেলায়? ঈশান একই ভঙ্গিতে বলল, আমার বউয়ের সমস্যা হলে অবশ্যই ছাড়বো। আমিও সেম। ঈশান স্থির দৃষ্টিতে তাক করলো নিয়াজের দিকে। তোকে ছাড়তে কে বলেছে? আমি তো আমার বোনের হাজবেন্ডের কথা বললাম। তুই রাখছিস কেন? নিয়াজ চুপসে গেল। ধরানো সিগারেটখানা ধরিয়ে দিল নাইমের হাতে। সবাই এক প্রকার মুখ চেপে চেষ্টা করছে বুক ফাটা হাসি আটকানোর। নিয়াজ মুখ কালো করে বসে রইল। ঈশান নিজেও ঘাড় ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে বাঁকা হাসল। বিড়বিড়িয়ে বলে উঠল, গাধা একটা। বিড়বিড়িয়ে বলে উঠল, গাধা একটা। নিশি নুরি দুজনেই টিউশনিতে গিয়েছে। তিতির শাওয়ার নিয়ে ছাদে এসেছে চুল শুকানোর জন্য। রাফিকে নিজের ফোন হাতে ছুটে আসতে দেখল সে। তোমার ফোন কখন থেকে বাজছে নাও? রাফি ফোনটা হাতে দিতেই যেভাবে এসেছিল ঠিক সেভাবেই ছুটে এলো এক প্রকার। ফোনের দিকে তাকাতে রাহাত ভাইয়ের নাম ভেসে উঠল। 13 বার মিসড কল। কপালে চিন্তার ভাঁজ পড়ল। সে নিজেও সাথে সাথে কল ব্যাক করলো। লাগাতার রিং হচ্ছে, উপাস থেকে ফোন তুলছে না কেউ। হাতে ডাম্বেল নিয়ে ছাদে আসতে ঈশানের চোখ পড়ল ছাদের রেলিং এর পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা এক সুন্দরী কিশোরীর উপর। বাচ্চাই যদিও মনে হয়। একটা ভেজা চুল এক হাতে মুছতে ব্যস্ত, আরেক হাতে ফোন। ঈশান সিঁড়ির কৌটার দরজাতেই দাঁড়িয়ে রই। কি স্নিগ্ধ দেখাচ্ছে মেয়েটাকে। এ মেয়েকে দেখে কেন জানি তার বুন বুন ফিলিংসটা আসতে চায় না। এটা উচিত নয়। তারও বা কি দোষ? বাকি বোনগুলোর মতো এর সাথে কখনো সেরকম সম্পর্ক ছিল না। ছিল না। না, ছোটবেলায় কখনো বোনের মতো ব্যবহার করতো। যখন বুদ্ধি বুদ্ধি হয়নি, তখন থেকে এ মেয়ে তার উপর অন্যরকম অধিকারবোধ দেখাতো। অভিমান করে থাকতো। নিশি নুরিকে যেমন কোলে পিঠে ভাইয়ের মতো বড় করেছে, এ মেয়ে ততটা দূরে দূরে থেকেছে ভাই বোনের সম্পর্ক থেকে। আর মাঝখানে এতগুলো বছর দূরত্ব তো রয়েছেই। ঈশান তিতিরকে দেখেও না দেখার ভান করে ছাদের এক সাইডে চলে আসলো। তিতির হুট করে ঈশানকে ছাদে দেখে চমকে উঠলো এক প্রকার। ঈশান উল্টো ঘুরে এক্সারসাইজ করছে। তিতির মুখ পাকালো। পাগল নাকি লোকটা? ভর দুপুরে এক্সারসাইজ কে করে? এ লোকের সবকিছু উল্টাপাল্টা। সে নিজেও না দেখার অভিনয় করে ঘাড় ঘুরিয়ে রাখলো। হঠাৎ ফোনখানা বেজে উঠল তিতিরের। রাহাত ভাই ফোন দিয়েছেন। সাথে সাথে রিসিভ করলো কলখানা। হ্যালো রাহাত ভাই। তিতিরের মুখে এহেন ডাক শুনে ঈশানের হাত থেমে গেল। শব্দহীন হওয়ার চেষ্টা করলো খানিকটা। নিজের অজান্তে ইচ্ছে হলো মেয়েটার ফোন আলাপ শোনার। কবে যাচ্ছেন তাহলে? বিকেলে ফ্লাইট। ওখান থেকে? ওখান থেকে মায়ের শরীরের অবস্থা বুঝে যদি দেশে আনা যায় আনবো, না হলে সিঙ্গাপুর নেব। ঠিক আছে, খেয়াল রাখবেন আন্টির আর নিজেরও। ফোন রাখলো তিতির। দীর্ঘশ্বাস ফেলল। রাহাতের মা গিয়েছিলেন হজে। ওখানে গিয়ে হার্ট অ্যাটাক করে স্থানীয় হাসপাতালে ভর্তি। রাহাতের কাছে খবর পাঠানো হয়েছে আজকে সকালেই। মায়ের খবর পেয়ে হন্তদন্ত হয়ে আজকে তাকে দেশের বাইরে ছুটতে হচ্ছে। কবে ফিরবে তার নিশ্চয়তা দিতে পারছেন না। তিতিরের ভীষণ মন খারাপ হলো রাহাতের মায়ের জন্য। রাহাত ভাই আর তার বোনের ওই মাটা ছাড়া আর সাতকুলে কেউ নেই। রাহাত ভাই অন্তত সেটাই বলতো। তিতির ঈশানকে দেখলো এক নজর, গায়ের ওড়নাটা ঠিকঠাক করে এগিয়ে গেল তার কাছে। চওড়া রেলিং এ পা ঝুলিয়ে বসলো। ঈশান ঘাড় ঘুরিয়ে দেখলো, ধমকে বলল, ওটা তোর দুলনা পেয়েছিস, নাম। তিতির নামলো না, পা দুলতে দুলতে বলল, এখানে বসার আমার অভ্যাস আছে, কিছু হবে না। ঈশান বিরক্ত চোখে তাকালো, গাদা কোথাকার।
এখান থেকে হুট করে পড়ে গেলে কি হবে আন্দাজ আছে এর? চোখ গরম করে আবার ধমক দিল। নামতে বললাম না? পড়বো না আমি এখান থেকে। আগেও উঠেছি। অ্যাক্সিডেন্ট কি রোজ রোজ হয়? সাবধান থাকতে ক্ষতি কি? নামতে বলেছি আমি। তিতির ঠোঁট উল্টায়। তা ঠিক, তবে সামনে আপনি আছেন তো। এরকম গাট্টা-গুট্টা বডি বানিয়েছেন। আপনার সামনে থেকে আমি আপনার ওই ছোট বোন পড়ে যাব। ধরবেন না? ঈশানের মাঝে মধ্যে এই মেয়ের কথাবার্তা অসহ্য লাগে। যেমন এখন লাগছে। তুই ছাদ থেকে গড়িয়ে পড়বি আর আমি তোকে ধরবো। এর জন্য আমি বডি বানিয়েছি। বেশি বুঝেন। সেটা কখন বললাম? এখনকার কথা বলছি। আর বোনকে যদি নাই বাঁচাতে পারেন, তাহলে এমন দেহ বানানোর ফজিলত কি? আমার দেহের ফজিলত আমার বউ বুঝবে। তোর বুঝতে হবে না। ছি, কী সব কথাবার্তা! এখানে ছি করার কি দেখলি? বোনের সামনে বইয়ের গল্প করতে লজ্জা করে না? ঈশান এই মুহূর্তে মেয়েটাকে কষিয়ে চড় মারতে মন চাচ্ছে। এক লাইনে কম করে হলেও দুবার করে বুন বুন শুরু করেছে। মহা সমস্যা। অবশ্য বোনই তো হই। তার শুনতে ভালো লাগছে না কেন? আজকাল নিজের মনটাকে মতিগতি বুঝে না সে। যা তো সামনে থেকে কাজ করতে দে। তিতির হাত বাড়িয়ে আম গাছের পাতা টান দিল। এক ঝাঁক ময়লা এসে পড়ল ঈশানের মাথায়। ঈশান এগিয়ে গেল রাগে কান ধরে টান দিতে। তিতির নিজে ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করলো। এক প্রকার চেঁচিয়ে উঠল, মারবেন না, মারবেন না, ভুল হয়ে গেছে। ঈশান বিরক্ত মুখে দাঁত কিরমির করতে করতে গা ঝেড়ে সরে দাঁড়ালো। বুকে আড়াআড়ি হাত ভাঁজ করে তপ্ত চোখে তাকালো তিতিরের দিকে। তোকে এখান থেকে যেতে বললাম আমি। ভাইয়া, আপনি বড্ড খিটমিট করেন। ছোট বোনের সাথে এমন ব্যবহার অন্যায়। হায় খোদা, আবার বোন! এ মেয়েকে কি কোনোভাবে তার অজান্তে তার বেয়াদব মনটার সাথে কোনো আলাপ আলোচনা করছে নাকি? সে যে বারবার বুন বুন করা পছন্দ করছে না, এটা কি মেয়েটা টের পেয়েছে? না হলে এমন ভাইয়া ডেকে মাথা খাচ্ছে কেন? আগের থেকে গলার দ্বিগুণ গম্ভীর করে ধমক দিল ঈশান। ভাই বোন করে হে দিয়ে না মরে বিদায় হতো সামনে থেকে। কি আজব! ভাইয়া লাগেন, ভাইয়া ডাকবো না। পরে আবার বলবেন বেয়াদব। তা আমি মানবো কেন? মানতে হবে না তোর, বাপ লাগে আমি। সর। আস্তাগফিরুল্লাহ! আল্লাহ রহম নাজিল করুক আপনার উপর। পেছনে দরজির বাঁধ ভেঙে যাচ্ছে এবার। এ মেয়েকে দেখে আজকাল অবাক হই সে। এমন বাচাল কবে থেকে হলো মেয়েটা? আগে তো এমন ছিল না। মুদ্রা কথা তার সামনে তো এমন কখনো করতো না। এখন জ্বালিয়ে মারছে পুরো। ঈশান চোখ ফিরিয়ে নিল তিতিরের থেকে। সরে দাঁড়ালো। নিজের কাজে মন দিল। তিতির একগাল হেসে চোখ রাখলো নিজের ফোনে। হঠাৎ বেশ কিছুক্ষণ পরে এক নজর চোখ তুলে তাকালো ঈশানের দিকে। আবার চোখ নামিয়ে নিল। ফট করে আবার চোখ তুলল সে। এতক্ষণ খেয়াল করেনি। ঈশান বেশ খানিকটা দূরে গিয়ে এক্সারসাইজ করছে। সমস্যা সেটা নয়। সমস্যা হলো গায়ের টি-শার্ট খুলে রেলিংয়ে ঝুলানো। এই মুহূর্তে শুধু একটা কালো ট্রাউজার জড়ানো কোমরে। তাও নাভির বেশ খানিকটা নিচের দিকে। তিতিরের বুকের ভেতর ধুকধুকানি শব্দ বোধহয় বাইরে থেকেও শোনা যাচ্ছে। হাঁ করে তাকিয়ে আছে সামনের পুরুষটার দিকে। ঘেমে নিয়ে একাকার। চুল থেকে টপ টপ করে ঘাম পড়ছে। প্রতিবার পুশ আপের সাথে পেশিগুলো ফুলে পেঁপে উঠছে। ঘামে চিকচিক করছে পেশিবহুল শরীরখানা। নিয়মিত শরীরচর্চার চাপ স্পষ্ট পুরো শরীর জুড়ে। ঈশান উঠে দাঁড়াতেই চোখ গেল তিতিরের দিকে। হাঁ হয়ে তাকিয়ে আছে, গিলে খাবে যেন। কপাল কুঁচকে তাকিয়ে রইল। এগিয়ে আসলো খানিকটা ওর দিকে। না, কোনো হেলদোল নেই। একই দৃষ্টিতে তাকিয়ে আছে। ঈশানের নিজেরও আনইজি লাগছে। আরেকটু এগিয়ে হাত রাখলো রেলিংয়ে। তুই বাজালো তিতিরের মুখের সামনে, চমকে উঠল। ঈশানকে নিমেষে একদম সামনে দেখে পেছনে হেলে গেল খানিকটা। পরে যাবে খেয়াল করতে এক হাত কোমরে পেঁচিয়ে ধরল ঈশান। হ্যাঁচকা টানের সামনে এসে ঘামে ভেজা বুকের সাথে ধাক্কা খেল তিতির। উঁচু রেলিংয়ে বসায় দুজনের মুখ সমান সমান। দুজন দুজনের তপ্ত নিঃশ্বাস অনুভব করছে। তিতির দু হাতে জড়িয়ে আছে ঈশানের পেশিবহুল শক্ত কাঁধ। ঈশান এক হাত রেলিংয়ে ভর দিয়ে অন্য হাতে জড়িয়ে আছে মেয়েটাকে। দুটো দেহের মধ্যে এক বিন্দুও ফাঁকা নেই। ঈশানের বুকের সাথে লেগে থাকা তিতিরের বুক ওঠানামা করছে ক্রমাগত। তিতির চোখ বন্ধ করে আছে ভয়ে। এখনো খুলেনি। ঈশান ভয়ার্ত মুখটা পরক করলো একবার। দারুণ ভয় পেয়েছে। তিতিরের কপাল থেকে শুরু করে দৃষ্টি নামলো ধীরে ধীরে নিচের দিকে। ঠোঁট কামড়ে ধরে আছে। যথারীতি হ্যাঁচকা টানে ওড়না সেই ফাঁসের দড়ির মতো গলায় আটকে আছে। যেখানে থাকা দরকার সেখানে নেই। একইভাবে ঈশানের নিজের শরীরের ঘাম ইতিমধ্যে ভিজে উঠেছে মেয়েটার স্কাই ব্লু কালারের জামাখানা। ঈশান ঘুর লাগা চোখ সরাতে পারল না। চোখ আটকে রইল তার আর তিতিরের বিদ্রোহ প্রকাশে ব্যস্ত লাগাতার ওঠানামা করা ফাঁকাবিহীন বুকজোড়ার দিকে। তিতির রীতিমতো হাঁপাচ্ছে ভয়ে। নাকি ঈশানের এহেন গভীর ছোঁয়ায়? তার বুকের ভিতর হৃৎপিণ্ডটাও ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। খালি গায়ে স্পষ্ট দৃশ্যমান সে ওঠানামা। তিতিরেরও তাই। নারীদের আকর্ষণীয় অংশটুকু আরো আকর্ষণ করতে ব্যস্ত যেন। ঈশান ধীরে ধীরে আবার মুখ তুলে তাকালো তিতিরের মুখের উপর।
কোমর ধরে রাখা হাতটি মেয়েটার ভেজা চুলের পানিতে ভিজে গেছে পুরো। অন্য হাতে তিতিরের মুখের উপর চুলগুলো সরিয়ে কানে গুজল। তিতির কানে ঠান্ডা হাতের স্পর্শ কেঁপে উঠল। পিটপিট করে তাকালো। ঈশান একদম তার মুখ বরাবর। এতক্ষণও খেয়াল করেনি শক্ত করে চেপে ধরে আছে তার কোমর। পড়ে যাবে এ রেশ কেটে গেছে এতক্ষণে। কোমরের স্পর্শটা এখন ভয় ধরাচ্ছে কেমন একটা। দুহাত কাঁধ থেকে ছেড়ে দিল ঈশানের। বুকের উপর কাপা হাত রেখে ধাক্কা দিল। মিনমিনিয়ে বলল, নামতে দিন। ঈশান নড়চড় করল না একটুও। আর না তো নজর সরালো। তিতির একইভাবে আবার ধাক্কা দিতেই কোমরে আরো জোরে চাপ অনুভব করলো। ঈশান শক্ত করে চেপে ধরেছে। ব্যথায় মৃত আর্তনাদ করে উঠল তিতির। লাগছে তো, আস্তে ধরুন, নামতে দিন। ঈশান আর কি হলো কে জানে। ডান হাতের বৃদ্ধাঙ্গুলি চেপে ধরল তিতিরের ঠোঁটের উপর। হাসকি সরে বলল, এই এমন সাউন্ড দিচ্ছিস কেন? সমস্যা হচ্ছে আমার। তিতির চোখ বড় বড় করে ফেলল। ঈশানের কথার টান ধরতে না পারার মতো নির্বিমে সে মোটেই না। ঠোঁট চেপে ধরল লজ্জায়। প্লিজ ঈশান ভাই, নামান। এবার বোধহয় কথাটা কাজে দিল। এহেন মুহূর্তে ভাই ডাক শুনে হুঁশে ফিরল ঈশান। কি অবস্থায় আছে দুজন খেয়াল হতে হেঁচকা টানে নামিয়ে এক প্রকার ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল তিতিরকে। চোখ মুখ লাল হয়ে গেছে মেয়েটার। সামনের জামা একদম ঈশানের ঘামে ভিজে উঠেছে। তিতির নিজেও খেয়াল করল সেটা। শরীরের ভাঁজ থেকে শুরু করে আরো অনেক কিছু বেশ দৃশ্যমান হয়ে ফুটে উঠেছে। তিতির ফট করে ওড়না টেনে নামালো। জর্জেট ওড়নাখানায় লাভের লাভ কিছুই হলো না। ঘুরে দাঁড়ালো উল্টো হয়ে। ঈশানের এই মুহূর্তে আকাশ পাতাল এক করে রাগ হওয়ার কথা। কিন্তু কি আশ্চর্য, হচ্ছে না কেন? সে থ মেরে দাঁড়িয়ে আছে। পুরুষ মানুষ এই একটা জায়গাতেই হুঁশ হয় বোধহয়। কিন্তু এমন তো আগে হয়নি। রুশার আগেও একবার সুইমিং পুলে পড়ে গিয়েছিল। সেই তুলেছে। কই, এমন ফিলিংস তো হয়নি। হওয়া তো উচিত ছিল তখন। তখন না হয়ে এখন হচ্ছে কেন? এখন এমন ফিল হওয়া রীতিমতো অন্যায়। এ মেয়ের উপর তো আরো। কি করছিল সে এতক্ষণ? কি করতে যাচ্ছিল? কোনো খেয়ালই ছিল না। কোথায় হারিয়ে গিয়েছিল? আর একটুর জন্য অঘটন ঘটায়নি সে। ঈশান পাশ ফিরল, টি-শার্ট গায়ে জড়ালো। না ঘুরেই ভারী গলায় বলল, নিচে যা, সোজা রুমে যাবি। তিতির বোধহয় এটার অপেক্ষাতেই ছিল। দেরি করল না এক মুহূর্ত। দ্রুত পায়ে নেমে গেল ছাদ থেকে। ঈশান জোরে শ্বাস ছাড়ল। দুপা পিছিয়ে সজোরে ধাক্কা খেল রেলিংয়ে। দাঁড়িয়ে রইল ওভাবে থ মেরে। কিছু একটা ভুলভাল ঘটছে আজকাল। সেটা সে ধরতে পারছে না। চলবে।